শুভেচ্ছা যারা শুনছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটা স্লোগানের কথা নিশ্চয়ই আমাদের মনে পড়বে। স্লোগানটি ছিল এরকম, মেধা না কোটা, এবং স্লোগানের প্রতিউত্তর ছিল মেধা মেধা। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই স্লোগানটি ব্যবহার করার ক্ষেত্রে এই মেধা শব্দটি কি এবং কি কারণে মেধার কথাটি উল্লেখ করা হচ্ছিল। তো আসলে মেধা বলতে তারা কি বোঝানোর চেষ্টা করছিল, মেধা বলতে কি, মেধা অর্থ কি? মেধা অর্থ হচ্ছে ওই বিষয়ে যে বা যিনি যোগ্য। তারা বলছিল যে কোটা যেহেতু একটি বিশেষ সুবিধা, সেই সুবিধাটি না দিয়ে যে এই বিষয়ে, ওই সংশ্লিষ্ট বিষয়ে যে বা যিনি যোগ্য, যিনি ওই কাজটি করার জন্য যথাযথ সক্ষমতা রাখেন, তাকে এই সুযোগটি দেওয়া হোক। তার মানে মেধা শব্দটির অর্থ যদি আমরা করবার চেষ্টা করি, তাহলে আমরা দেখব মেধা অর্থ হচ্ছে যোগ্যতা, সক্ষমতা। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন কেন কোটা নয়, কেন মেধার কথা বলা হচ্ছে, যোগ্যতার কথা বলা হচ্ছে, কেন সক্ষমতার কথা বলা হচ্ছে? তো এই আলোচনাটিকে একটু যৌক্তিকভাবে করবার জন্য আমরা একটা ভিন্ন প্রেক্ষাপট দিয়ে শুরু করতে চাই। ধরে নেওয়া যাক যে আমরা একটা প্রবাদ প্রায় শুনি যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো, অথবা দোলনা থেকে চিতা পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। কেন? দোলনা থেকে কবর, এটা রূপক অর্থে কী বোঝানোর চেষ্টা করা হয়েছে? অর্থাৎ আমরা যদি ধরে নেই দোলনা হচ্ছে জীবনের শুরু এবং কবর বা চিতা হচ্ছে জীবনের শেষ, অর্থাৎ বলা হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করার অর্থ হচ্ছে জানতে হবে, বুঝতে হবে, করতে পারার সক্ষমতা অর্জন করতে হবে। এই তো মোটা দাগে। কিন্তু কেন জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে যোগ্য হতে হবে, আমাদেরকে সক্ষম হতে হবে? কেন? তো সেই প্রশ্নটার উত্তর একটু খোঁজার চেষ্টা করি। আচ্ছা, পৃথিবীর একেবারে শুরুতে যখন জীবন শুরু হলো, তখন একটা মানুষ এবং অন্য একটা প্রাণী জীবন শুরু করলো। আমরা আলোচনার স্বার্থে আমরা বিষয়টাকে যদি এইভাবে চিন্তা করি যে একটা মানুষ একেবারে জীবনের শুরুতে, তখন মানুষের জীবনযাপন, মানুষের খাবার দাবার, মানুষের চলাফেরা, মানুষের পোশাক আশাক, যাবতীয় আচার আচরণ কেমন ছিল, এবং সেই সাথে সাথে আরেকটি প্রাণীর যদি আমরা তুলনা করি, ধরে নেওয়া যাক একটা শেয়াল, একটা মানুষ এবং একটা শেয়াল, এই দুইটা প্রাণীর জীবনযাপন, সার্বিক জীবনযাপনের ক্ষেত্রে তাদের আচার আচরণ, চলাফেরা, সমস্ত কিছুকে যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করি, তাহলে কি দেখা যায়? এই দুই প্রাণীর মধ্যে জীবনযাপন, আচার আচরণ, খাবার দাবার, মানে সমস্ত কিছুতে আদৌ কি কোনো পার্থক্য ছিল? আচ্ছা, উত্তর হচ্ছে না, পার্থক্য ছিল না। কেন? যদি ধরি যে মানুষ কি ধরনের খাবার খেত জীবনের শুরুতে,
নিশ্চয়ই মানুষ কাঁচা ফলমূল, কাঁচা মাংস এই ধরনের খাবার খেত। তার মানে আমরা তুলনা করছি অন্য একটা প্রাণীর সঙ্গে। তাহলে অন্য একটা প্রাণী, শেয়াল, মানে আমরা যদি মানুষের খাবার দাবারের সঙ্গে অন্য একটা প্রাণীর খাবার দাবারের তুলনা করি, তাহলে কি দাঁড়ায়? অন্য একটা প্রাণী কি খেত? অন্য একটা প্রাণীও সেই ফলমূল, আমরা এখানে শেয়ালকে উদাহরণ হিসেবে নিচ্ছি। শেয়াল হচ্ছে অন্যান্য সমস্ত প্রাণীর জন্য একটা প্রতিনিধি। তো শেয়ালও তাই খেত। শেয়ালও নিশ্চয় এরকম কাঁচা ফলমূল অথবা কাঁচা মাংস, সে যেগুলো খায় আর কি, বা অন্য একটা প্রাণী যেগুলো খায়। এরপর বসবাসের কথা যদি বলি, বাসস্থান, মানুষ কোথায় বসবাস করত? মানুষ নিশ্চয়ই পাহাড়ের গুহায়, মাটির গর্তে অথবা গাছের কোঠরে বসবাস করত। অন্য একটা প্রাণী, যেটাকে আমরা বলছি শেয়াল, বা অন্য একটা প্রাণী, সে কোথায় বসবাস করত? সেও এরকম মাটির গর্তে, পাহাড়ের গুহায়, গাছের কুঠোরে সে বসবাস করত। তাহলে খাবার দাবার এবং বসবাসের ক্ষেত্রে দুইটা প্রাণীর মধ্যে কোনো পার্থক্য ছিল না। এবার আসি বস্ত্র। আচ্ছা, মানুষ একদম জীবনের শুরুতে কি কোনো পোশাক আশাক পরত লজ্জা নিবারণের জন্য? কারণ আমরা যদি সভ্যতার ইতিহাস যদি দেখি, তাহলে আমরা দেখব যে একেবারে জীবনের শুরুতে মানুষ যখন গাছের লতাপাতা লজ্জা নিবারণের জন্য গাছের লতাপাতা পড়ছে, সেটিও কিন্তু একটা দীর্ঘ সময় পরে এসে। তার মানে অন্য একটা প্রাণী পোশাক আশাকের ক্ষেত্রে, তার লজ্জা নিবারণের ক্ষেত্রে কোনো ধরনের পোশাক আশাক যেমন পরতো না, মানুষও কিন্তু তার লজ্জা নিবারণের জন্য কোনো পোশাক পরতো না। তার মানে পোশাক আশাকের ক্ষেত্রেও আমরা একই ধরনের মিল খুঁজে পাই। এরপর আমরা যদি বলি যে ভাষা, মানে যোগাযোগের জন্য যে ভাষা, ভাষাটা কেমন ছিল? মানুষ কি একেবারে জীবনের শুরুতেই আমরা আজকের এই সভ্য যুগে এসে বা অত্যাধুনিক যুগে এসে যেভাবে কথা বলি, তাবৎ পৃথিবীর মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, সে ভাষা কি ছিল? না, ছিল না। অন্য একটা প্রাণী যেমন তার সমকক্ষদের সাথে বা তার সমগোত্রীয়দের সঙ্গে যেই শব্দে আকার ইঙ্গিতে যেভাবে যোগাযোগ করত, ঠিক একইভাবে মানুষও কিন্তু সেই যোগাযোগটা সেভাবেই করত। জীবনযাপনের অন্যান্য বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে সভ্যতার ইতিহাসে দেখছি যে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত, কারণ অন্যান্য প্রাণী বা প্রকৃতির যে বিপদ আপদ সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য তারা দলবদ্ধভাবে বসবাস করত, দলবদ্ধভাবে চলাফেরা করত। মানুষও কিন্তু সেই দলবদ্ধভাবেই চলাফেরা করত। এরপর মানুষ দীর্ঘ সময় অতিক্রান্ত করে আস্তে 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 মানুষ কিন্তু তার সমস্ত জায়গায় তার অন্ন, তার বস্ত্র, তার শিক্ষা, তার আচার আচরণ, তার ভাষা, তার চলাফেরা, সমস্ত কিছুতে একটা পরিবর্তন নিয়ে এসছে। একইভাবে আমরা অন্য একটা প্রাণীর দিকে যদি তাকাই, তাহলে এই 2024 সালে এসে দাঁড়িয়ে আমরা কি অন্য প্রাণীর তাদের খাবার দাবার, তাদের ভাষা, তাদের যোগাযোগ, তাদের পোশাক আশাক, তাদের বাসস্থান, সেই জায়গায় কি কোনো পরিবর্তন আমরা দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই না। তার মানে মানুষ তার এই জার্নিতে, তার এই যাত্রায় মানুষ তাকে অন্যতম উচ্চতায় নিয়ে গেছে। সে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করেছে, তার সমস্ত কিছুতে পরিবর্তন ঘটিয়েছে। এটা মানুষ পারল, আর অন্য একটা প্রাণী কেন পারল না, সেটি একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আলোচনা শুরু করেছিলাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে, শিখতে হবে, করতে হবে। এটা যেমন মানুষের জন্য প্রযোজ্য, অন্য প্রাণীর ক্ষেত্রেও কি একইভাবে প্রযোজ্য? সেটি একটু চিন্তা করা দরকার। সমস্ত প্রাণীকেই কি জানতে হয়?
করতে হয়, বুঝতে হয়। ধরে নেওয়া যাক একটি গরুর বাচ্চা, গরুর বাছুর জন্ম হবার পর সে নিশ্চয়ই মায়ের দুধ খাওয়া ছাড়া, প্রকৃতিগত যে সহজাত প্রবৃত্তি সেটা ছাড়া অন্য কোনো কিছু কি সে করতে পারে? তাহলে সে কি করে একটু যদি বিশ্লেষণ করি। একটা গরুর বাচ্চা, সে প্রথমে দাঁড়াতে পারে না, তারপর কিছুক্ষণ পর বা কিছু সময় পর সে আস্তে আস্তে দাঁড়ায়, দাঁড়িয়ে সে হয়তো মায়ের কাছে যায়, আবার কিছুক্ষণ পর হয়তো সে ছুটে দূরে আরেকটু জায়গায় দৌড়ে যায়, যে হয়তো একটা মুরগির সামনে যে দাঁড়ায়, যে মুরগিটা কিনা তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে মুরগির কাছে গেল, মা মুরগিটা ওই গরুর বাচ্চাটাকে আক্রমণ করতে যায় তার বাচ্চাদের বাঁচানোর জন্য। এখন গরুর বাছুরটা ওখান থেকে ছুটে চলে আসে। সে কিন্তু জীবনে প্রথম উপলব্ধি করলো বা জানতে পারলো ওই প্রাণীর কাছে গেলে সে আক্রমণ করতে পারে। হয়তো ওই আঙ্গিনায় একটা চুলা আছে, গরুর বাছুরটা দৌড়ে চুলার কাছে যায়, সে কিন্তু একটা তাপ অনুভব করে, সে আবার ছুটে মায়ের কাছে চলে আসে। এভাবে প্রত্যেকটি প্রাণী প্রতিনিয়ত, জন্মের পর প্রতিনিয়ত তাকে শিখতে হয়। এই গরুর বাছুরটাই দেখুন না, সে আস্তে আস্তে দুধ খাওয়া শেখে, ঘাস খেতে শেখে, আরও একটু বড় হয়, তখন তাকে গাড়ি চালাতে হয়, লাঙ্গল টানতে হয়, এগুলো তাকে শিখতে হয়। তারপরে তাকে দড়ি দিয়ে, রশি দিয়ে আটকে রাখা হয়, তার নির্দিষ্ট খাবার দেওয়া হয়, নির্দিষ্ট জায়গায় থাকতে দেওয়া হয়। তার মানে এই প্রতিনিয়ত তাকে শিখতে হচ্ছে, অন্য একটা প্রাণীকেও শিখতে হচ্ছে। তেমনিভাবে মানুষের জীবন থেকে শুরু থেকে একদম জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু শিখতে হয়েছে। আমরা আলোচনায় ছিলাম যে সে জীবনের শুরু থেকে 2024 সালে আসার এই জার্নিতে আমরা দেখতে পাই অন্য একটা প্রাণী। আমরা উদাহরণ হিসেবে বলছিলাম শেয়ালের কথা। শেয়াল কিন্তু সেই মাটির গর্তে রয়ে গেছে, সেই বিনা পোশাকে রয়ে গেছে, সেই কাঁচা ফলমূল, কাঁচা মাংস সেগুলোই সে খাচ্ছে। কিন্তু মানুষ অট্টালিকায় উঠে গেছে, মানুষ এখন আর কাঁচা মাংস খায় না, মানুষ সুস্বাদু করে রান্না করে অনেকভাবে সেটা স্বাদের পরিবর্তন করেছে, সেভাবে খায়। মানুষ পোশাক পরিবর্তন, মানুষের পোশাকের পরিবর্তন এসেছে, মানুষের চলাফেরায় পরিবর্তন এসেছে, অসংখ্য ভাষা তৈরি হয়েছে তার যোগাযোগের জন্য, নিজের প্রতি তার নিয়ন্ত্রণ বেড়েছে। তার মানে মানুষ কিন্তু প্রতিনিয়ত জানছে, প্রতিনিয়ত জানে, শেখে এবং তার মধ্য দিয়ে সে উন্নতি করে। আমরা এই যে জানা, এই বোঝা, শেখা এবং সেটা করা, এটার সমন্বিত রূপকে আমরা বলছি সক্ষমতা। এই আলোচনাটি চলতে থাকবে। এরপর কি হলো, কিভাবে মানুষ জানলো, কিভাবে মানুষ শিখলো, কিভাবে সক্ষমতা অর্জন করলো, আরও বেশি সক্ষম হয়ে উঠল, পৃথিবীর উপর সমস্ত প্রাণীর উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, সেই আলোচনাটি আমরা পরের পর্বে নিশ্চয়ই আলোচনা করব।